নিজস্ব অর্থায়নেই হবে পদ্মা ব্যারেজ ৭ বছরে শেষ করার আশা। খরচ হবে ৩৫,০০০ কোটি টাকা, জানালেন পানি সম্পদ মন্ত্রী। সম্পূর্ণ জিওবি ফান্ড আমাদের গভর্নমেন্ট, আমরা এই ফান্ডটা ৭ বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। একনেকে ৯ প্রকল্প অনুমোদন। ইজ্জতের ট্রেনের আগাম টিকিট নিমিষে শেষ, ক্ষুব্ধ যাত্রীরা। আমি সেভারাল ডেজ ট্রাই করে যাচ্ছি টিকিটের, কিন্তু সিলেকশন করার পরে সেটা প্রসেসিং হয় না। অনলাইন আমি পাই নাই, অনলাইনে কোনো টিকিট নাই। বাস কাউন্টার ফাঁকা, চামড়ার দাম নির্ধারণ বাণিজ্য মন্ত্রণালয়ের। ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা। বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটে চাপে বড় শিল্প প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তা চায় সিটি গ্রুপ, বিকল্প নেই মত বিশ্লেষকদের। ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব, রয়টার্সের প্রতিবেদন। স্বীকার করেনি কোনো পক্ষ, কূটনৈতিক সমাধান দাবি। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। ৬ দশকের অপেক্ষার অবসান। অবশেষে দেশীয় অর্থায়নেই হচ্ছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে এই মেগা প্রকল্প বুধবার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যার মোট ব্যয় ধরা হয়েছে ৩৬,৬৯৫ কোটি টাকা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি সম্পদ ব্যবস্থাপনা এবং কৃষিতে যুগান্তকারী পরিবর্তন আনতে রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারাজ প্রকল্পের পরিকল্পনা হয় ১৯৬০ সালে। কিন্তু প্রতিবেশী দেশের কোনো ক্ষতি হতে পারে এই শঙ্কায় গত ৬ দশক ধরে আলোর মুখ দেখেনি এই প্রকল্প। অবশেষে বুধবার অবসান হল দীর্ঘ প্রতীক্ষার। বুধবার একনেকে পাশ হল ৩৪,৩৪৭ কোটি টাকার এই মেঘা প্রকল্প। প্রতিবেশী দেশের কোনো ক্ষতি হবে না নিশ্চিত হয়েই প্রকল্পটি বাস্তবায়নে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের পুরো অর্থই যোগান দেবে সরকার। এর মাধ্যমে ফারাক্কা ব্যারেজের নেতিবাচক প্রভাব মোকাবেলা, পদ্মায় পানি সংরক্ষণ এবং কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে। বিভিন্ন স্টাডি কমপ্লিট হওয়ার পর এটা আজকে অনুমোদন হয়েছে। এখানে একটা বিশাল রিজার্ভার থাকবে। আমরা এই পানিটাকে এখানে জমা রাখবো, বর্ষার পানিটাকে আমরা সেটা পাস করব, এবং ন্যাচারাল ওয়াটার আছে, বৃষ্টির পানি আছে, সবকিছু মিলিয়েই তো আমরা এই প্রকল্পটা গ্রহণ করেছি। প্রকল্পের নথি থেকে জানা যায়, শুষ্ক মৌসুমে ব্যারাজটি প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি ধরে রাখবে, নিশ্চিত করবে ২৮ লাখ হেক্টর আবাদি জমিতে পানি সরবরাহ। কর্মসংস্থান হবে ৯.৫ লাখ মানুষের। এছাড়া প্রকল্প থেকে উৎপাদিত হবে ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ। এদিন ৩৬,৬৯৫ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন পেয়েছে একনেকে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নীতকরণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প। এর সঙ্গে আরো ৬টা প্রকল্প অনুমোদিত হয়েছে, যেগুলা খুব বেশি দৃশ্যমান, খুব সহসায় আস্তে আস্তে হবে। এটার মধ্যে এগুলা কিছু সংশোধিত ছিল। অনুমোদিত এসব প্রকল্প বাস্তবায়িত হলে অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্যসেবা, জ্বালানি এবং পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে বলে মনে করছে সরকার। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। শুরু হলো ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি, যার সবই মিলছে অনলাইনে। চাহিদার তুলনায় যোগান কম, আর তাই কাঙ্ক্ষিত টিকিট কাটতে পড়তে হচ্ছে ভোগান্তিতে। এদিকে বাসের আগাম টিকিট বিক্রিও চলছে, তবে টার্মিনালে তেমন ভিড় দেখা যায়নি। পবিত্র ঈদ উল আজহার বাকি আরও প্রায় সপ্তাহ দুয়েক। দিন সাতেকের লম্বা ছুটি, তাই চলছে বাড়ি যাওয়ার তোড়জোড়। এর মধ্যেই শুরু হয়ে গেল ট্রেনের আগাম টিকিট বিক্রি। যাত্রী ভোগান্তি কমাতে এবারও সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। প্রথম দিনের শুরুতেই সার্ভারে ১.৫ লাখের বেশি হিট। কাঙ্ক্ষিত টিকিট পেতে রীতিমতো যুদ্ধ করতে হলো সবাইকে। আমি সেভারাল ডেজ ট্রাই করে যাচ্ছি টিকিটের, কিন্তু সিলেকশন করার পরে সেটা প্রসেসিং হয় না। আমি বনলতায় ডেটটাই পেলে আমি ২০ তারিখের টিকিটটা কাটতাম। অনলাইন আমি পাই নাই, অনলাইনে কোনো টিকিট নাই। এখানে দেখাচ্ছে যমুনা এক্সপ্রেসে 30টা টিকিট আছে, অথচ আমি এখানে ঢুকতে যাচ্ছি কেনার জন্য সার্ভারে তারা খুবই বিজি দেখাচ্ছে।
রেলওয়ে বলছে মাত্র 16,000 টিকিটের বিপরীতে সার্ভারে 60 লাখের বেশি হিট পড়েছে, তাই অনেকেই টিকিট পাবেন না, এটাই স্বাভাবিক। চাহিদা বেশি, আমাদের যোগান কম। 16,000 বা 200 বা 300 টিকিটের এগেনস্টে 60 লক্ষ হিট পড়েছে, এটা আপনি নিজেই বুঝতে পারতেছেন যে কী অবস্থা। সবাই তো টিকিট পাবে না। তো আমাদের বাংলাদেশ রেলওয়ের আপনার একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যাত্রার দিন প্রতি ট্রেনের যাত্রার 2 ঘন্টা পূর্বে আপনাদের কাউন্টার থেকে নিম্ন শ্রেণীর ওই ট্রেনের টোটাল যে সিট আছে তার নিম্ন শ্রেণীর 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে কাউন্টার থেকে। অন্যদিকে গাবতলী বাস টার্মিনালে ভিন্ন চিত্র। টিকিটের জন্য হাহাকার বা দীর্ঘ সারি নেই, কাউন্টারগুলোতে অলস বসে পরিবহন কর্মীরা। না, ঈদের তেমন বেচা কিনা শুরু হয় না, ওই 2-1 আসতেছে অগ্রিমের জন্য। এ পর্যন্ত ঈদের যে টিকিট নিতে আসবে সেরকম নাই। আমাদের যাত্রী চাপ আছে লোক 25 তারিখ, 26 তারিখ আর 24 তারিখ বিকাল থেকে। পরিবহন মালিকদের আশা ঈদের আগ মুহূর্তে বাড়তে পারে যাত্রীর চাপ। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রাজধানীতে গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা, ঢাকার বাইরে প্রতি বর্গফুট 57 থেকে 62 টাকা। সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট 22 থেকে 25 টাকা। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানান, এবার সারা দেশে 1 কোটি পশু কোরবানি হবে। কোরবানির পশু চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য সরকারি অর্থায়নে সারা দেশে লবণ পৌঁছে দেওয়া হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা প্রতি বর্গফুট, আর ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা। লবণযুক্ত চামড়া বলতেই লবণযুক্ত চামড়া। আর খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই 25 থেকে 30 টাকা, আর বকরির চামড়া 22 টাকা থেকে 25 টাকা। ফ্যাসিবাদ যাতে ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার জাতীয় প্রেস ক্লাবে নিজের লেখা 5টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বইগুলো তিনি কারাগারে থাকা অবস্থায় লেখেন। অনুষ্ঠানে যোগ দেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। তিনি বলেন, দেশের প্রয়োজনে সংসদ ও এর বাইরে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত। সংসদের বাইরে বিরোধী দলের অবস্থান একটু ভিন্ন বলেও মন্তব্য করেন মন্ত্রী। পার্লামেন্ট এবং বাইরের মধ্যে কিন্তু কিছুটা হলো ডিফারেন্স আপনাদের মধ্যে আছে। প্রকৃতপক্ষে এই ডিফারেন্সটা থাকা উচিত না, কারণ ডিউ টু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে করতে হয়েছে। অত্যাচারের যে কালো রাত আমরা পার করেছি, জুলুমের যে কালো অধ্যায় আমরা পার করেছি, আমরা যেন জাতির সামনের দিনগুলোতে এই কালো দিন যেন আর ফিরে না আসে, সেই লক্ষ্যেই যেন আমরা একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে পথ চলতে পারি। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেনের মাতা মরহুমা বেগম জেবুন্নেসার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী গুলশানের আজাদ মসজিদে অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার এই দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নেতাকর্মী, শুভানুধ্যায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে 11 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলার বাদী দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম সাক্ষ্য দেন। তার সাক্ষ্য শেষে আগামী 20 মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। গেল 3রা মে বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় একই আদালত।
বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটে আর্থিক চাপে পড়েছে দেশের অনেক বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। সম্প্রতি চাপ সামলাতে ঋণ শ্রেণীকরণ না করা, মূলধন সুবিধা অব্যাহত রাখা সহ কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন নীতি সহায়তা চেয়েছে 54 বছরের পুরনো শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। বিশ্লেষকরা বলছেন, চলমান সংকটে সুনামের সাথে ব্যবসা করা অনেক বড় প্রতিষ্ঠানই কঠিন সময় পার করছে। তাদের জন্য কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের নীতি সহায়তার বিকল্প নেই। অর্ধশতকের বেশি সময় ধরে সুনামের সাথে ব্যবসা করছে দেশের অন্যতম শিল্প গ্রুপ সিটি। খাদ্যপণ্য থেকে শুরু করে জাহাজ নির্মাণ কিংবা চা বাগান এবং অনেক ব্যবসা এই গ্রুপের। 25,000-এর বেশি কর্মীর এই প্রতিষ্ঠানটির বছরে টার্নওভার 32,000 কোটি টাকা। কিন্তু গত 4 বছরে বৈশ্বিক এবং স্থানীয় সংকটে চরম আর্থিক চাপে পড়েছে এই গ্রুপটি। এতে কমে গেছে সিটি গ্রুপের কোম্পানিগুলোর ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতা। এমন আর্থিক চাপের মুখে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা চেয়ে লিখিত আবেদন করেছে সিটি গ্রুপ। আবেদনে আগামী সেপ্টেম্বর পর্যন্ত ঋণ শ্রেণীকরণ বা খেলাপি না করা, ব্যাংকের সর্বোচ্চ ঋণসীমা অতিক্রমের অনুমতি, 1783 কোটি টাকার নতুন মেয়াদি ঋণ দেওয়ার নির্দেশনা সহ 7 ধরনের নীতি সহায়তা চাওয়া হয়েছে। গত 50 বছরেরও বেশি সময় ধরে সিটি গ্রুপ সুনামের সঙ্গে ব্যবসা করেছে, কিন্তু এখন যেসব কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেগুলোর কোনোটিই আমাদের সৃষ্ট নয়। বাংলাদেশ ব্যাংক কিছু নীতি সহায়তা দিলে সিটি গ্রুপের পাশাপাশি দেশের ব্যাংক ও অর্থনীতি লাভবান হবে। গত কয়েক বছরের নানামুখী চাপে শুধু ক্ষুদ্র এবং মাঝারি শিল্পই নয়, বড় কোম্পানিগুলোর আর্থিক অবস্থাতেও টান পড়েছে। এতে শুধু প্রতিষ্ঠানের ব্যবসায় নয়, ঝুঁকির মুখে পড়েছে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থানও। তাই অর্থনীতির স্বার্থে যাচাই বাছাই করে প্রকৃত ব্যবসায়ীদের নীতি সহায়তা দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। জেনুইনলি যারা বিজনেস সাইকেলে আটকিয়েছে, মার্কেট গ্রোথ কমে যাওয়ায়, ইনফ্লেশন বেড়ে যাওয়ায়, ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ায়, ডলারের দাম বেড়ে যাওয়ায় আটকিয়েছে, তাদের দিকে ফোকাস করা যায় এবং উইলফুল ডিফল্টারদেরকে চিহ্নিত করে এটার বাইরে রাখা যায়, তাহলে এই ধরনের পলিসি সাপোর্ট, এটা একটু ক্লাসিফিকেশন ফরবিয়ারেন্স হতে পারে, অ্যাডিশনাল ক্যাপিটাল সাপোর্ট হতে পারে, ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট, এটা কাজে দিতে পারে। বিগত 2 সরকারের সময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে 2% অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, এমন নীতি সহায়তা প্রকৃত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সহায়তা করবে, যা দেশের অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে। এই একটা গ্রুপ যদি সমস্যার মধ্যে পড়ে এবং তাদের সমস্যাগুলো খুব দ্রুত যদি সমাধান না করা হয়, তাহলে অন্য যে সমস্ত শিল্প গোষ্ঠীগুলো আছে তারা কিন্তু আর পরবর্তী সময়ে ঝুঁকি নিয়ে বড় শিল্প প্রতিষ্ঠান করতে চাইবেন না এবং দেশে একটা ক্যাপিটাল ফ্লাইট হবে, এখান থেকে অনেক পুঁজি দেশের বাইরে চলে যাবে। তবে নীতি সহায়তার অপব্যবহার রোধে সতর্ক থাকতে হবে সরকারকে। সেই সাথে ইচ্ছাকৃত ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের মতো সৌদি আরবও গোপনে ইরানে হামলা চালিয়েছিল, এমন তথ্য প্রকাশ করেছে রয়টার্স। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। দেশ দুটি অবশ্য বলে আসছে সংকটে কূটনৈতিক সমাধানের পথেই হাঁটতে চায় তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে এখন বিরতি, তবে যে কোনো সময় আবারও শুরু হতে পারে পাল্টাপাল্টি হামলা। আলোচনা আর শান্তি প্রস্তাব নিয়ে অচল অবস্থা আরও গভীর হওয়ায় তেমন ইঙ্গিত মিলছে। এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে রয়টার্স। তাদের প্রতিবেদন বলছে, ইরানে কেবল যুক্তরাষ্ট্র আর ইসরায়েল নয়, গোপনে হামলা করেছে সংযুক্ত আরব আমিরাত, এমনকি সৌদি আরবও। যুদ্ধ শুরুর পর এই দুটি দেশ ছাড়াও পারস্য উপসাগরের অন্তত 6টি দেশে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা। এসব হামলার মধ্য দিয়ে কার্যত অকেজো হয়ে পড়ে দেশগুলোতে থাকা মার্কিন সুরক্ষা বলয়। এমন অবস্থায় ইরানে গোপনে বিমান হামলা চালায় সৌদি আরব। রয়টার্সকে এমন তথ্য জানান 2 পশ্চিমা কর্মকর্তা। গত মার্চের শেষ নাগাদ আরব আমিরাতের সঙ্গে মিলেই এই হামলা করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রতিশোধমূলক হামলা পুরনো এক কৌশল, যার ভেতর দিয়ে হামলার শিকার হওয়া কমিয়ে আনা যায়। এবারও তেমনটা দেখা গেছে। যুদ্ধবিরতির আগে রিয়াদে হামলার মাত্রা কমিয়ে দেয় ইরান। শিয়া প্রধান ইরান ও সুন্নি প্রধান সৌদি আরবের দ্বন্দ্ব প্রাচীন, আছে প্রক্সি যুদ্ধের ভুরি ভুরি নজিরও। উত্তেজনা প্রশমনে 2023 সালে চীনের মধ্যস্থতায় একটি চুক্তিতেও সম্মত হয় 2 দেশ। নীরব দাস,
নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।